আসসালামু আলাইকুম। বিজ্ঞানের শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞানের রেজাল্ট অনেকটা ডিপেন্ড করে তুমি ম্যাথমেটিক্যাল টার্মগুলো কতটুকু আয়ত্ত করতে পারছো তার উপর। অর্থাৎ বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সমাধান করার দক্ষতা যার যত বেশি, ফিজিক্সের দৌড়ে সে তত এগিয়ে থাকবে। ইটস নর্মাল। কারণ প্রত্যেকটা সৃজনশীলের 10 মার্কের মধ্যে 7 মার্কে ডিপেন্ড করছে ম্যাথমেটিক্যাল টার্মগুলো তুমি সমাধান করতে পারছো কিনা, অর্থাৎ গাণিতিক সমস্যার সমাধান করার উপর প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। এখন প্রত্যেকটা চ্যাপ্টার বেসিস যে সিকিউ গুলো থাকছে, এই সিকিউ এর মধ্যে যে গাণিতিক সমস্যাগুলো থাকছে তার জন্য কোন ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে, কোন সূত্র বা কোন স্টেপের পরে কোন স্টেপ করতে হবে, এই প্রসিডিউরটা বুঝতে পারা, ধরতে পারাটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আমি যদি এসএসসি ফিজিক্সের কথা বলি, চ্যাপ্টার 7 তরঙ্গ ও শব্দ, এই অধ্যায়ের অনেক স্টুডেন্ট একদম ঠোঁটস্থ মুখস্থ টেক্সট বুকটা ভালোভাবে পড়ে যাচ্ছে, মুখস্থ করে যাচ্ছে, বাট এক্সাম রুমে যাওয়ার পর সৃজনশীল দেখার পর মনে হয় চির অপরিচিত। ইটস নর্মাল। কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি তুমি ভালোভাবে ফলো না করো, কিভাবে কোশ্চেন আসতে পারে, উদ্দীপকটা বিভিন্নভাবে বানিয়ে আসতে পারে, এটা প্র্যাকটিস যদি না করো এবং কোন ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে এটা ধরতে না পারো, তাহলে তো তোমার জন্য হতাশাই। এখন মূল বিষয়টা হচ্ছে কোন ফর্মুলাগুলো চ্যাপ্টার বেসিস আমাদের অ্যাপ্লাই বেশি করতে হয়, প্রত্যেকটা সৃজনশীলে অলমোস্ট থাকে। এই ফর্মুলাগুলো জাস্ট একসাথে করে দেওয়া, এটা রেসপন্সিবিলিটি তোমাদেরও, এই রেসপন্সিবিলিটি আমাদেরও। মূল কথা হচ্ছে আমি প্রত্যেকটা লেকচার নোট শিটে আমি যে কাজটা করেছি এভাবে তোমাদের জন্য। হ্যাঁ, যেটা প্রথমত দেখতে পাচ্ছ এখানে কি প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলা, কোন প্রশ্নগুলা মেইনলি ফোকাস করবা, বেশি বেশি গুরুত্ব দিবা, এই প্রশ্নগুলো যদি ভালোভাবে আয়ত্ত করো তাহলে বলা যায় এই অধ্যায় রিলেটেড যে কোনো টাইপের প্রশ্ন আসলে তুমি পারবা। যেমন ধরো আমি ফিজিক্স চ্যাপ্টার 7-এর এই বোর্ড কোশ্চেনগুলো যদি বলি, এই বোর্ড কোশ্চেনগুলো ভালোভাবে ফলো করবা, এগুলো প্র্যাকটিস করবা, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবা না মেইনলি। এবার আসা যাক ইম্পর্টেন্ট কিছু ফর্মুলা। সো ফিজিক্সের জন্য বা আমি চ্যাপ্টার 7-এর কথা বলছি, এই ফর্মুলাগুলো যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো, এখান থেকে তুমি সৃজনশীল 100% কমন পাবা। সৃজনশীলে যেই ম্যাথ যেভাবেই থাকুক এই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন মাস্ট থাকবে। ফাইন, এবার আসা যাক। সো আমি যে কাজটি করব, আজকে দুইটা প্রবলেম আমি লিখে রাখছি, দুটো কোয়েশ্চেন। সো এটার সলিউশন নিয়ে আসবো। সো কিভাবে সহজে আমরা এটার সলিউশন নিয়ে আসতে পারি, ইনফ্যাক্ট এটা কিভাবে স্টেপ বাই স্টেপ করতে পারি, ধরতে পারি, এই বিষয়টা আজকে আমরা দেখবো। ফার্স্ট কোয়েশ্চেন, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত হতে হবে? সিম্পল কথা, আগে কোশ্চেনটা ভালোভাবে বুঝবে। আমি উৎস, আমি শব্দ করব, এই বোর্ডটা হচ্ছে কি প্রতিফলক। তাহলে আমি উৎস শব্দ করার পর প্রতিফলকে বাধাপ্রাপ্ত হয়ে আমার কাছে যে শব্দটা আসবে, দ্যাট মিনস প্রতিধ্বনি, এটা শুনতে হলে এই বোর্ড এবং আমার মধ্যবর্তী ডিস্টেন্স কত হইতে হবে? আমরা জানি যে শব্দানুভূতির স্থিরতাকাল 0.1 সেকেন্ড, অর্থাৎ এত সময়ের মধ্যে যেন শব্দটা ফিরে আসতে পারে, এই জন্য মধ্যকার ডিস্টেন্স কত হওয়া উচিত বের করব। সহজ ভাষায় বুঝি, কি দেওয়া আছে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা কিন্তু ডিফারেন্ট হয়। আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা কত? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 ms/1। তাহলে এখানে প্রাথমিক তাপমাত্রা T1 বলতে পারে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে ভ্যালুটা আসবে 273 কেলভিন। ডান। এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত বলেছ? 330 ms/1। তাহলে এই ভি এর মানটা লিখে ফেললাম 330 ms/1। এটা মুখস্থ মান, মুখস্থ বিষয়, মাথায় রাখতে হবে। এবার আসো, তাপমাত্রা যখন 30 ডিগ্রিতে উন্নীত করা হয়েছে তখন অবশ্যই বেগের মানটা ডিফারেন্ট হয়ে যাবে। কত হবে? তাপমাত্রা মানটা যখন 30 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করলে তোমরা জানো 273 প্লাস করতে হবে, রাইট? সো 30 প্লাস 273 মানটা কত হবে? 303 কেলভিন হবে। আমাদের টার্গেট কি? ভি2 এর মানটা বের করা, অর্থাৎ এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটাকে বের করব। তারপর কি করতে পারি? প্রতিধ্বনি ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যে এত বেগে যদি শব্দটা যায় তাহলে উৎস এবং প্রতিফলকের মধ্যে কত দূরত্ব থাকা উচিত, মিনিমাম ডিস্টেন্স, এটা আমরা বের করতে পারবো, ন্যূনতম দূরত্ব। স্টেপ বাই স্টেপ যাই, সলিউশনে আসি। হ্যাঁ, v1 ডিভাইডেড বাই v2 ইজ ইকাল টু রুট ওভার t1 বাই রুট ওভার t2। এখন কথা হচ্ছে স্যার এই সূত্রটা কোথা থেকে পাইছেন, হঠাৎ করে এটাই বসাইছেন কেন? আমরা যদি ভি এবং টি এর মধ্যে বেগ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক স্থাপন করি, আমরা ফর্মুলা জাস্ট এটাই জানি, v1 বাই v2 ইজ ইকাল টু রুট ওভার t1 বাই t2। আমরা জানি শব্দের বেগ তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক। এই ডিটেলস এক্সপ্লেনেশনে বা এই প্রতিপাদনে আমি যাব না, তোমরা সরাসরি এটা মাথায় রাখার ট্রাই করবা। v2 এর মান ইজ ইকাল টু, হ্যাঁ, v2 এর মান বের করো, v1 ইন্টু রুট ওভার t2 ডিভাইডেড বাই রুট ওভার t1। ফাইন, জাস্ট এখানে v1 এর মানটা বসাই দাও, কত? 330 ইন্টু রুট ওভার t2 কত?
T2 303 কেলভিন ডিভাইডেড বাই রুট ওভার T1 তাপমাত্রা 273। তাহলে এটা ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করলে আমরা দেখব যে V2 এর মানটা কত আসছে, 330 ইন্টু কত, ইন্টু রুট ওভার 303 ফাইন ডিভাইডেড বাই রুট ওভার 273। ওকে, তাহলে এখানে মানটা আসবে 347.65। ওকে, এমএস ইনভার্স 1। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ বের করে ফেলছি। ডান। এবার আমাদের কাজ কি, উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত। ফাইন, প্রতিধ্বনি শুনতে হলে উৎস এবং প্রতিফলকের মধ্যাকার ডিস্টেন্স কত হইতে হবে। মাথায় রাখবা, যখনই প্রশ্নে প্রতিধ্বনি শব্দটা উল্লেখ থাকবে, দ্যাট মিনস প্রতিধ্বনি রিলেটেড কোনো কোশ্চেন, তখনই চোখ বন্ধ করে আমরা বলতেই পারি যে এখানে 2D = VT ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। এখন কি বের করতে বলছে, দূরত্ব বের করতে বলছে, ডিস্টেন্স, ডি এর মানটা জাস্ট বের করতে হবে। ওকে, সো ডি = VT ডিভাইডেড বাই 2। ভি এর মান কত, 347.65 ইন্টু টি। এখন আসলে টি বলতে কি বোঝাচ্ছি, আমরা জানি শ্রবণানুভূতির বা শব্দানুভূতির স্থায়িত্বকাল কত, 0.1 সেকেন্ড। দ্যাট মিনস 0.1 সেকেন্ডের আগে যদি নতুন একটা শব্দ আমাদের কানে শ্রবণ প্রবেশ করে, তাহলে এই শব্দটা আমরা মূল শব্দ থেকে সেপারেট করতে পারবো না। সোজা বাংলায় হচ্ছে 0.1 সেকেন্ড পর্যন্ত এই শব্দের রেশ আমাদের মস্তিষ্কে থেকে যায়। আরো সহজ কথা হচ্ছে, প্রতিধ্বনি শুনতে হলে উৎস এবং প্রতিফলকের এই যে মধ্যাকার ডিস্টেন্স, এটা অতিক্রম করে শব্দটা আসতে 0.1 সেকেন্ড সময় লাগবেই। মাথায় রাখবা, এই টি এর মান হচ্ছে 0.1 সেকেন্ড, এটা ফিক্সড, মাথায় রাখবা প্রতিধ্বনির জন্য, ডিভাইডেড বাই 2। তাহলে এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা উৎস এবং প্রতিফলকের মধ্যাকার ডিস্টেন্স বের করতে পারছি। কত, 347.65 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2। ফাইন, তাহলে এখানে অ্যান্সার দাঁড়াবে 17.38 মিটার। ওকে, এটাই অ্যান্সার। ডান, এটা নিয়ে আর কোনো কথা নাই, জাস্ট দুইটা স্টেপ। প্রথম স্টেপে কি করলাম, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগের মানটা ক্যালকুলেট করলাম। এই বেগের মান ইউজ করে আমরা কি করলাম, যেহেতু এই শব্দটা এত বেগে যাবে আসবে, তাহলে এই বেগ ইউজ করে আমরা কি প্রতিধ্বনির জন্য প্রযোজ্য সূত্রটা 2D = VT অ্যাপ্লাই করলাম। ফাইন, এখান থেকে ডিস্টেন্স ডি এর মানটা বের করছি, উৎস প্রতিফলকের মধ্যকার ডিস্টেন্স, এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই। এবার চলে যাব আমি এখানে কোশ্চেন 2 আর একটা কোশ্চেন সেট করে রেখেছি, এটাও সলভ করব। সো এটা অনেকটা সৃজনশীল ফরম্যাটে রেখেছি। ওকে, সলিউশনটা আমি মুছে দিলাম। ফাইন, হ্যাঁ, এখানে বলছি এটা হচ্ছে একটা উৎস, এটা হচ্ছে একটা প্রতিফলক, একটা পাহাড় বা ওয়াল দেয়াল। এখন এজ উৎস থেকে এই পাহাড় বা ওয়াল, সোজা কথা প্রতিবন্ধক বা প্রতিফলক এর মধ্যকার ডিস্টেন্স 18 মিটার। উৎস এবং প্রতিফলকের মধ্যকার ডিস্টেন্স 18 মিটার, ভালো কথা। বায়ুতে শব্দের বেগ 350 ms ইনভার্স 1, এটা কোশ্চেনে দেওয়া আছে। শব্দের কম্পাঙ্কের মান 1200 হার্টজ, এটা কোশ্চেনে উদ্দীপকে দেওয়া আছে। সলিউশনে আসি। কোশ্চেন বলছে যে তরঙ্গ দৈর্ঘ্য কত, কি বলছে, তরঙ্গ দৈর্ঘ্য কত। তরঙ্গ দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করে, একটি ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্যকে কি বলি, ল্যামডা দ্বারা প্রকাশ করি, তাই না। সো আমি সলিউশনটা এখানে নিয়ে আসবো। গ নাম্বার দেখো, তরঙ্গ দৈর্ঘ্য কত। এখন কি কি মান দেওয়া আছে এটার উপর ডিপেন্ড করবে কোন ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। কি মান দেওয়া আছে বলো তো আমাকে, খেয়াল করে দেখো। এখানে কি বেগের মান বলছে, শব্দের বেগ ফিজিক্যালটা কত, 350। ফাইন, আমি একক বসাচ্ছি না এখন। শব্দের কম্পাঙ্ক এফ কত, 1200 হার্টজ। ফাইন, কি বের করতে বলছে বলো, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করতে বলছে। ফাইন, একদম ইজি ফরম্যাট। দেখো এই তিনটা প্রতীক থেকে আমরা বুঝে নিছি এই তিনটা প্রতীক কোন সূত্রতে আছে, কোন ফর্মুলাতে আছে এই অধ্যায় রিলেটেড। একটু মাথায় নিয়ে আসবা, অ্যানালাইসিস করবা, ভাববা, অবশ্যই এটা মাথায় আসবে, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। প্রথমে বলে রাখছি চারটা ফর্মুলা অলওয়েজ মাথায় সেট রাখবা, এই অধ্যায়ের জন্য মাস্ট, ম্যান্ডেটরি, কাজে লাগবে। ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। হ্যাঁ, আমরা জানি কি লিখবো, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। কি বের করতে হবে, ল্যামডার মান, ভি ডিভাইডেড বাই এফ। ভি এর মান কত, 350, এফ এর মান কত, 1200। ফাইন, সো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা ল্যামডার মানটা পেয়ে যাব কত, 350 ডিভাইডেড বাই 1200। ওয়েট, 350 ডিভাইডেড বাই 1200। ফাইন, 0.29। ওকে, এখানে ভ্যালুটা আসবে 0.291। এটা কিসের মান, ল্যামডার মান, তরঙ্গ দৈর্ঘ্য, অবভিয়াসলি তরঙ্গ দৈর্ঘ্য, দৈর্ঘ্য হুইলেই মিটার। ওকে, এটা অ্যান্সার। ডান, আর কিছু বলার নাই। এইবার আসো এস অবস্থান থেকে, এই যে এস অবস্থান থেকে শব্দ করছো, 18 মিটার দূরে একটা প্রতিফলকে বাধাপ্রাপ্ত হয়ে আবার রিটার্ন করছে, প্রতিধ্বনি শুনতে পাইছো। হ্যাঁ, এবার প্রতিধ্বনিটা শোনা যাবে কিনা এটাই কোশ্চেন। এস অবস্থান থেকে শব্দ করছো, প্রতিধ্বনিটা শোনা যাবে কিনা। ওকে, আসো সলিউশনে আসি। এস অবস্থান থেকে
প্রতিধ্বনি শোনা যাবে কিনা, ঘ নাম্বারের সলিউশন। একদম ইজি কনসেপ্ট। এখানে মধ্যাকার ডিস্টেন্স কত দেওয়া আছে উৎসর প্রতি ফলকের, কত মধ্যাকার ডিস্টেন্স ডি, ডি এর মান কত 18 মিটার। ভালো কথা। এখন আসো এই যে শব্দানুভূতির বা প্রতিধ্বনি শোনার জন্য যে শব্দের মান, এই সময় টাইম ডিউরেশন কত, টি ইজ ইকাল টু 0.1 সেকেন্ড। তোমরা এগুলো জানো। ওকে ফাইন, এবার আসো মূল বিষয় আছে। এখন কোনটা কি অ্যাপ্লাই করা যায় দেখো, আমি প্রথমেই বলছিলাম এর আগে একটা সলিউশন করতে গিয়ে যে প্রতিধ্বনি এই শব্দটা যদি কোশ্চেনে উল্লেখ থাকে, প্রতিধ্বনি রিলেটেড কিছু বের করতে বলে, তাহলেই আমাদের কি করতে হবে, কোন সূত্র ব্যবহার করতে হবে, 2d is equal to vt, রাইট। 2d is equal to vt কি বের করতে বলছে, প্রতিধ্বনি শোনা যাবে কিনা। এখানে শব্দ দেওয়াই আছে, কি দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে, ভি এর মানও তো বলে দিচ্ছে আমাদের, তাই না। ভি এর মান কত বলছে 350, ওকে 350 বলেছে, ডি এর মান বলেছে, ফাইন। এখন আসলে টি এর মান আমরা নরমালি জানি, শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড, এটা নরমাল, ফাইন। প্রতিধ্বনি শুনতে হলে 0.1 সেকেন্ড হইতে হবে। এখন আমরা দেখবো সলভ করে যে টি এর মানটা 0.1 হয় কিনা বা কম বেশি হয় কিনা, তাহলে আমরা বলতে পারবো প্রতিধ্বনি শোনা যাবে কিনা। ডান। তাহলে এখানে মেইনলি আমরা কি বের করবো, টি ইজ ইকাল টু কি লিখতে পারি, 2d বাই ভি, 2 ইন্টু ডিস্টেন্স, ডিস্টেন্স কত মধ্যাকার দূরত্ব 18 মিটার, বেগের মান কত, শব্দের বেগ কত 350। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা দেখব যে টাইমের মানটা, সময়ের মানটা 0.1 এর চেয়ে যদি কম হয় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না, যদি বেশি হয় বা সমান হয় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে। আচ্ছা 2 ইন্টু 18 ডিভাইডেড বাই 350, ফাইন। 0.102, 0.1028, ওকে। তাহলে এই মানটা অবভিয়াসলি 0.1 এর চেয়ে বড়, অর্থাৎ যেটা প্রতিধ্বনি শোনার জন্য প্রযোজ্য সময় 0.1 সেকেন্ড, এটার চেয়ে বেশি, অর্থাৎ শব্দের প্রতিধ্বনিটা শুনতে পাবো। অর্থাৎ আমরা ফাইনালি লিখতে পারতাম, কি লিখতে পারতাম, যেহেতু এই টি এর মানটা গ্রেটার দেন কত 0.1, সুতরাং প্রতিধ্বনি শোনা যাবে, প্রতিধ্বনি শুনতে পাবো, ফাইন। প্রতিধ্বনি শোনা যাবে, ফাইন। তাহলে আমরা যদি এই প্রসেসে এভাবে বিভিন্ন টেকনিক অবলম্বন করে, দ্যাট মিনস আগে কোশ্চেনটা বুঝবা, কোশ্চেন বোঝার পরে কি কি মানগুলা আমাদের ফরম্যাটে দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে, এটা জাস্ট সাইডে লিখবা, তাহলেই বুঝতে পারবা এই প্রতীকগুলা ইউজ করে আমরা কোন কোন ফর্মুলা দেখেছি, কোন ফর্মুলাতে এই প্রতীকগুলো আছে, তার উপর কি বের করতে হবে, এটা লেফট সাইডে নিয়ে ফরম্যাটটা সাজাইতে হবে, মানগুলো বসালে অ্যান্সার হয়ে যাবে। সো এর জন্য আমি যেটা প্রথমেই বলছিলাম, বিভিন্ন নোটশিট তোমাদের জন্য আমি প্রোভাইড করি, বিভিন্ন লেকচার তো নিয়ে আসি। ইম্পর্টেন্টলি এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, বোর্ড কোশ্চেনগুলো, এগুলো একটু অ্যানালাইসিস করি, বেসিক্যালি এটা আমি সাজেস্ট করছি তোমাদের, এগুলো প্র্যাকটিস করবা। আর প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে নোটগুলা, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ফর্মুলাগুলা তো পড়ার টেবিলের সামনে হ্যাঙ্গিং করে রেখে দাও। প্রতিদিন ম্যাথ প্র্যাকটিস করার আগে সূত্রগুলো আগে একবার দেখে নাও। আর তোমাদের ফিজিক্সের জন্য পরবর্তীতে যেন আরো সহজ, তোমাদের কাছে সহজভাবে ফিজিক্সটা ধরা দেয়, আরো সহজ হয়, এজন্য তোমাদের জন্য আমি একটা বই আকারেও, সাজেশনস আকারেও আমি একটা বই নিয়ে আসছি। এটা খুব রিসেন্টলি চলে আসবে আশা করি। আর হ্যাঁ, এখন থেকেই এমনভাবে পড়াশোনায় প্রতি লেগে থাকতে হবে, যেহেতু সামনে টেস্ট পরীক্ষা, যে আদা জল খেয়ে লাগা বলে না, এই আদা জল খেয়ে লাগতে হবে, ফাইন। হার্ড এন্ড সোল ট্রাই করতে হবে, তুমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আর এখন যে সময়টা আছে, এখন এই সময়ের মধ্যেও অনেক কিছু কভার করা পসিবল। এখন থেকেও তুমি ভালো একটা পর্যায়ে চলে যেতে পারো, জাস্ট তুমি নিজের প্রতি আত্মবিশ্বাসটা রাখো। কে কতবার রিভাইজ কমপ্লিট করে ফেলছে, কে প্রি টেস্টে কি পাইছে, ডাজন্ট ম্যাটার। এখন থেকে তুমি স্টার্টটা তুমি তোমার ভাবে শুরু করো, দেখবে তোমার জন্য তোমার যে লেকিংস আছে এটা কভার করা যথেষ্ট। সো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো ইনশাল্লাহ, পরবর্তী অন্য কোনো অধ্যায় নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। এ পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।